আসসালামু আলাইকুম সাগর, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমার? অনেকদিন পর আসলে তোমার সাথে দেখা। আজকের এই সুন্দর একটা পরিবেশ, পিছনে হচ্ছে আমাদের শিকারপুরের শিকারপুরের সেতু। ব্রিজ এবং পাশে হচ্ছে বিশাল নদী। তো হুম, এই পরিবেশে আসলে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই আমার দর্শকদের আলহামদুলিল্লাহ, উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। তুমি তো, আমি যতটুকু জানি, তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছো যেখানে বাচ্চাদের তুমি টিচিং দাও। এবং এই যে তুমি বাচ্চাদের যে টিচিং দাও, টিচিং প্রফেশনের ভিতরে যে আসো, বাচ্চাদের আসলে সাইকোলজি কি, আমাদের নেক্সট প্রজন্ম আসলে কোন দিকে যাচ্ছে, বা আসলে এদের সাথে কিরকম আমাদের মানে বিহেভিয়ার করা উচিত, বা কিরকম তাদের সাথে আমাদের ডিল করা উচিত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আসলে যেই বাচ্চাদের নিয়ে কাজ করছি, এরা মূলত একেবারে তোমার বলা যেতে পারে ৫ বছর থেকেই শুরু হয় বাচ্চাদের। আমার আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়। প্লে গ্রুপ, তারপরে তোমার নার্সারি ১ম শ্রেণী, হুম। এরপরে আরো বড়, বড় গ্রুপ আছে। আমি যদি এই বাচ্চাদের নিয়ে নার্চার করি বা কথা বলি, তাহলে এখানে একটা জিনিস সবচেয়ে বেশি আসে, বাচ্চাদেরকে বিশেষ করে আমার যেটা মনে হয়, আমার এই বাচ্চারা না তার পরিবারের দাদা-দাদি এবং নানা-নানির ওই সম্পর্কের থেকে তারা অনেক দূরে ভাই। তাই। যেমন আমি দেখছি আমার অনেক বাচ্চাদের সাথে আমি যখন কথা বলি, "কি অবস্থা? তোমার নানা ভাই কেমন আছে?" ওরা বলে আমাদের প্রতিষ্ঠানে আরকি শিক্ষকদেরকে সম্বোধন করা হয় ওস্তাদজি বলে। হ্যাঁ? আলহামদুলিল্লাহ, সুন্দর। যেমন আমরা তো বলতাম হুজুর বা স্যার এরকম বলে সম্বোধন করে রাইট, আমরা রাইট, বড় রাইট, হইছি। রাইট। কিন্তু আমাদের বাচ্চারা মূলত ওরা সম্বোধন করে কি বলে ভাই? ওস্তাদজি বলে। বুঝতে জি। এখন ওরা বলে যে, "ওস্তাদজি আমার নানা, নানু এদেরা গ্রামের বাড়িতে থাকে। আমরা তো ঢাকাতে থাকি আমি আর আব্বু আর আম্মু।" মানে অনেক বেশি মিস করে হ্যাঁ, আসলে। অনেক মিস করে এবং সেই বিশেষ করে ছোটবেলার যৌথ ফ্যামিলি আসলে এখন হ্যাঁ, হ্যাঁ, হারিয়ে হ্যাঁ, যাচ্ছে। যেটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, কম বেশি আমরা পেয়েছি রাইট, আলহামদুলিল্লাহ। রাইট। বিশেষ করে তারপর ওরা আরেকটা জিনিস যেটা মিস করে, যে বিশেষ করে চাচা, মামা, খালা বা খালু এই যে থাকে না যে কাজিন হুম, হুম, অন্য হুম, কাজিনে থাকে। হুম। এই যে মানে ওরা ঢাকা শহরে থাকার কারণে বিশেষ করে শহর কেন্দ্রিক থাকার কারণে বাচ্চারা ওরা এই পরিবারের এই মানুষগুলো থেকে অনেক দূরে। যে অন্য এই যে বিশেষ করে আত্মীয়-স্বজনের সাথে যে সুন্দর একটা ভ্রাতৃত্ব বন্ধন এইটা ওরা খুব কম পাচ্ছে। আচ্ছা, তোমার এই কাছে এই জিনিসটা এবং এর উপরে কেন বললাম এই কথা? যে এইটা এইজন্য বললাম যে ওদের মধ্যে না মানে একটা জিনিস খেয়াল করলাম, মানে ওরা খুব ছোটবেলা থেকেই কেমন যেন মানে আ নিস্তেজ। নিস্তেজ কি? এরা হলো গিয়ে মানে একা থাকতে খুব পছন্দ করে। ওর আচ্ছা। সাথে অন্য একটা বান্ধবী বা ওর একটা আ ছোট একটা সাথী ভাই ওরা কোনো একটু দুষ্টামি করলে ওর সাথে এটা নিতে এর পারে না। কারণ কি এটা হইতে পারে যে দেখা গেছে তার চাচাতো ভাই বা খালাতো ভাইয়ের সাথে যে ছোটবেলা থেকে একটা বন্ডিং, বা নিজেদের হ্যাঁ, ফ্যামিলিতে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৩-৪ জন ভাই ভিতরে যে মানে ভাগাভাগি করে খাওয়া বা হ্যাঁ, 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 হ্যাঁ। এইটা কি আসলে বড় একটা প্রভাব ফেলবে হ্যাঁ। পরবর্তীতে আমাদের যে মানে অনেক জিনিস আছে না যে আমরা ছোটবেলা থেকে ভাগাভাগি করা শিখেছি, মানে হুম, 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 আরেকজনকে হুম, দিতে শিখেছি, ওরা আসলে একা থাকতে থাকতে ওই জিনিসটা পরবর্তীতে মানে আমরা আমাদের জেনারেশন থেকে হারিয়ে যাচ্ছে, হুম, এরকম এইটা কিছু? আমি বলব আসলে বাবা-মারা তো এখন প্রচুর ব্যস্ত মানুষ। আসলে বাবা-মারাও চেষ্টা করে। আমার যারা গার্ডিয়ানরা আছে তারাও খুব চেষ্টা করছে। কিন্তু আমরা তাদের দিকটাও বুঝি এবং ওদের দিকটাও বুঝি যে আসলে যদি এগুলো কি করা যায়? আমি যেমন তোমাকে ছোট্ট একটা গল্প শোনাতে পারি। আমার এক ছাত্র, ওর আব্বু ঐদিন আমাকে বলল বেশ কিছুদিন আগে আরকি। বলল যে, "ভাই আমি চেষ্টা করি যতটুকু পারা যায় বাচ্চাকে অন্য মানে বাচ্চা থেকে মানে বেশি একটা মিলতে দেই না, মিশতে দেই না।" আমি বললাম, হুম। "কেন ভাই?" বলল যে, "তারা এরকম পচা, পচা বকা দেয়। ওগুলা শিখবে।" আচ্ছা, তো আচ্ছা, বললাম, আচ্ছা। "দারুণ কথা, দারুণ কথা।" পরবর্তীতে ওই বলল যে, ওরই সাথে আরেকটা আমাদের মাদ্রাসায় আরেকটা বাচ্চা পড়ে। ও আবার অন্য ফ্ল্যাটে থাকে। মানে পাশাপাশি। হুম। বলতেছে, "ও খুব পচা বকা দেয়। আচ্ছা, খুব আচ্ছা। পচা বকা দেয়।" আমি বলল যে, "দেখেন এটা যদি শিখে তাহলে তো আমার বাচ্চাটা আসলে ও তো দিন শেষে যে আমরা যে বড় স্বপ্ন দেখছি, এগুলো আখেরে তো শেষ হয়ে যাবে।" পরবর্তীতে আমি দেখলাম কি সবার একটা বড় স্বপ্নের বড় স্বপ্ন দেখতেছি। এইজন্য না অনেক সময় বাচ্চাকে আমরা খুব সবকিছু থেকে মানে নিরবিচ্ছিন্ন করতেছি। গুড। এখন আপনার বড় কাছে সব নিরবিচ্ছিন্ন আরেকটা করতেছি। ব্যাপার আমি জানতে চাচ্ছি। আমরা বলি কি যে আমার বাচ্চা, আমি চাই সফল হোক, বাচ্চা জীবনে অনেক উন্নতি করুক। আসলে তোমার কাছে মানে দিন শেষে সফলতা আসলে কি? সফলতা বলতে কি বোঝায়? মানে একটা ভালো রেজাল্ট করা, না অন্য কিছু? আসলে সফলতা ভাই আসলে কি? এই আমার বাচ্চা নিয়ে তো আমার বুঝতে হবে। ছোট্ট একটা বাচ্চা। দিন শেষে বাচ্চা সফল ব্যর্থতা এটা সম্পূর্ণটা নির্ভর করে মা-বাবার উপরে, পরিবারের আচ্ছা। পারিবারিক শিক্ষার উপরে। মানে প্রতিষ্ঠান কোন এর উপরে? হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠান পারে। হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠান পারবে। প্রতিষ্ঠান যদি 20% দেয় 80% দিতে হবে তার পরিবার-পরিজন থেকে, আচ্ছা, আচ্ছা। পরিবেশ থেকে। যেমন? যেমন এখন আমি একটা বাচ্চাকে যেইভাবে শিক্ষা দিচ্ছি, এর উল্টাটা সে যদি পরিবারে পায়, তখন কি সে আমার এই প্রতিষ্ঠানের শিক্ষাটা কি সে সেইভাবে ক্যারি করতে পারবে? না, না। না। আসলে আবার যদি এমন হয় পরিবার থেকে খুব ভালো শিক্ষা পায়, আমি প্রতিষ্ঠানের আছি বা আমি ওর শিক্ষক হিসেবে আমি যদি ওরে ওই পরিমাণ দিতে না পারি, ওরে যদি ওই পরিমাণ পরিবেশ দিতে না পারি, তাহলে ও কিন্তু ওইভাবে শিখছে না। ও কিন্তু একটা দ্বিচারিতার মধ্যে পড়ল। আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন ছিল যে সফলতা আসলে সব বাবা-মাই, গার্ডিয়ান কিন্তু চায় আমার ছেলে একটা ভালো মানে রেজাল্ট করুক, হুম, সফল, হুম, মানে হুম। রেজাল্টের ভিতরে কি সফলতা হ্যাঁ, আসলে? হ্যাঁ। আসলে এটা খুব মজার একটা প্রশ্ন। সফলতা মানে কি আসলে? আমাদের বাবা-মারাও তো আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে বা এখনো দেখে যেন আমরা বড় হতে তোমার বাবা-মাও অবশ্যই তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে অনেক দেয়া রাইট, বলছে। রাইট। আসলে যদি আমরা তো এজ এ মুসলিম, তাই তো? হুম। এজ এ মুসলিম হিসাবে আসলে সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো সৎ হওয়া, আলহামদুলিল্লাহ। সত্যবাদী হওয়া। রাইট, রাইট, রাইট। এইটা আসলে জীবনে আছে কিনা?
আসলে এটা একটা নীতিবাক্য হয়, নীতিকথা হয়। আসলে আমি জীবনে অনেক ডিগ্রি অর্জন করলাম, যে ভাই একেবারে কথা বলতে আমার কাছে লজ্জা লাগতেছে। আহ, আমি ইদানিংকালে খুব বেশি শুনি আমার অনেক কলিগরা বলেন বা আদার্স ফ্রেন্ড সার্কেল বলেন, ওদের বলে ভাই আসলে লেখাপড়া করে তো আখিরে আমি অসৎ মানুষ হয়ে যাচ্ছি। আমি অদ্ভুত, আমি আজীব ব্যাপার, কি বলো অসৎ হয়ে যাচ্ছে কিভাবে? ভাই মানে আমি এই শিক্ষাগুলোর কারণে আমি ভালোটা দিতে গেলে আমাকে আমি বিপদ, আমি এরকম আমাকে সবাই প্রস্তুত করে। তাই হ্যাঁ, যেমন এখন দুইটা উদাহরণ এরকমের চাচ্ছি। দু একটা তোমাকে যদি উদাহরণ দেই, ধরো তুমি কোনো একটা জিনিস নিয়ে তুমি চাচ্ছ একটা সংগঠনের মধ্যে বা তুমি ইনভলভ হইছো, তুমি একেবারে নিউ কামার, যে ভাই আমরা আসলে কাজটা এইভাবে না করলে এইভাবে করলে ভালো হয়। তুমি দেখতেছো আসলে তার উদ্দেশ্য ভালো, কিন্তু আসলে সে সৎ মানুষটা না। আসলে ভাই উদ্দেশ্য ভালো হইলে মানুষ সৎ হয় না। সততা একেবারে একটা বীজ হলো যেটা পরিবার থেকে হতে হয় ভাই, অথবা ব্যক্তি কেন্দ্রিক, একেবারে পরিবার থেকে হতে পরিবার হয়। এবং প্রত্যেকটা ব্যক্তি আর যদি একটা সততা বলবো হয়। ভাই, একেবারে সত্যি কথা বলি, যে পরিবারের মানুষগুলো যদি সৎ না হয় না, নিজে সৎ হওয়াটা অনেক কঠিন হয়ে যায় গুড গুড, এটা একটা ভালো কথা। একেবারে। আমি তোমার কাছে আরেকটা জিনিস মানে জিজ্ঞাসা করি, আমরা অনেক সময় বলি কি যে নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো হলে সবকিছু ভালো। আমাদের যে বর্তমান সমাজ, ধরো মনে করো চারপাশে দুর্নীতি, তারপর যেখানে হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি, প্রত্যেকটা ব্যক্তিকেন্দ্রিক দুর্নীতি। এখন আমি যদি ভালো হই তাহলে কি সবাই ভালো হয়ে যাবে? মানে নিজে ভালো তো জগৎ ভালো, কলে আগে বেটা তুই ঠিক হ। আমি ধরলাম ভালো হইলাম, এখন এই যে পরিবেশ যে দেখা গেছে এক একজন এক একটা ই করতেছে, এটা আসলে কিভাবে কি মানুষ যে নিজে ভালো হইলেই কি আসলে সবকিছু ঠিক হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ, এটা খুব ভালো বলছো। আমাদের আসলে বাংলা ভাষার অনেক প্রবাদ বাক্য আছে। অনেক প্রবাদ বাক্যের সাথে আমি নিজেও একমত না। এই যে কয়লা ধুইলে ময়লা যায় না, রাইট, এটার সাথে আমি এরকমের একমত আছে না। না, এরকমের এরা খুব মানে চুটকি চুটকি, মানে আসলে এই প্রবাদ বাক্যগুলো আমাদেরকে আমাদের মাইন্ডসেট আপনি নষ্ট করছে না। আমি এগুলোর সাথে একমত রাইট না। রাইট রাইট, ঠিক আছে, লোকে যারে বড় বলে বড় সেই হয়, এটা এরকম কথা আছে আসলে। বড় সেই নয়, বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় বড় সেই সেই হয়। হয়। এই যে জিনিসগুলো আসলে সর্বোপরি হলো গিয়ে অবশ্যই নিজে ভালো হলে আমার চারপাশে মানুষগুলো আমাকে ভালো দেখবে, এটা একটা প্রভাব অবশ্যই আছে। কিন্তু দুর্বলতা হিসেবে নিবে নাকি এরকম না না কিছু? না না, এত একই না, আমরা আসলে ভাবি এই রকমের। ভাই আসলে কি আমাদের মানসিক জোরটা কম। আমি যদি এজ এ মুসলিম হিসাবে যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আসি ভাই, তুমি শুনলে অবাক হবা যে হুনাইনের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেনাপতিরা বা ওনার যারা কমের ওনার কথা শুনতেছিল না। আজীব ব্যাপার, যে বললো হুনাইনের যুদ্ধে এমন হলো আহ, যে এখন কি করবে, সবার মাথা মুন্ডুকে ন্যাড়া করতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা এই হুনাইনের যুদ্ধের পূর্বেই পরে এইরকমের বোধহয় যে তোমরা ন্যাড়া করো। এটা যে কোনো একটা ইস্যু কেন্দ্রিক বলছে। এখন এইটা আসলে মূলত পরবর্তীতে দেখলো যে তারা এটা করতে চায় না। মানে সাবিরা। না, হ্যাঁ সাহাবীদের বলছে। ওরে বাপ এখন রে। দেখো এখানে মজার একটা জিনিস আসতেছে, এখন বলতেছে না এটা আসলে নিতে পারে না, হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন ওই সময়ে সে নিজে যতটুকু শোনো শোনো যতটুকু খুব মজার একটা বলবো, যে ওই সময়ে মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমাদের মাদের মধ্যে বোধহয় হযরত আয়েশা বা হাফসা এদের মধ্যে কেউ একজন ছিল। আহ, সে সে পরামর্শ দিল নবীকে। আমরা অনেক সময় বলি না ভাই মেয়ে মানুষের ক্ষেত্রে পরামর্শ না দেন এরকম করে কথা বলি না, আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাছ থেকে পরামর্শ নিতেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী কি হলো, মেয়েদেরকে ছোট করে দেখতেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওনার এখন নারীবাদীরা বলে ইসলাম নাকি আসছে মেয়েদের ছোট করে দেখে, না না কিন্তু না না মোহাম্মদ না, সাল্লাল্লাহু এরকমের আলাইহি ওয়াসাল্লাম মানে পরিবারের মানে যার হচ্ছে ওয়াইফের কাছ থেকে পরামর্শ দেখ নেন। ভাই আমরা ভিডিওটা অন্য বড় অন্যদিকে যাচ্ছি, ইনশাল্লাহ কখনো এটা নিয়ে কথা বলা হবে ইনশাল্লাহ। আচ্ছা, যে তখন কি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি পরামর্শ দিল আপনি আগে এইটা করেন, আপনি আপনার মাথাকে মুন্ডু করেন। পরবর্তীতে গেল যখন সে কত সুন্দর তার বুদ্ধি। তার হুজরাখানা থেকে যখন এরকম বেরোইলো মাথা মুন্ডু করে, পরবর্তী সবাই এর বলা লাগে নাই ভাই, সবাই করতেছিল। তাহলে এই যে অসাধারণ। নিজে ভালো তো জগৎ ভালো, মানে আসলে কি ভালো কাজটা আমি করব তো যেন সমালোচিত সারা করতে পারি। অনেক সময় কি আমি ভালো কাজ করি না, মানে তেজ ক্ষোভ আমি অনেক করলাম না, তুমি আস্তে আস্তে মানুষকে দীর্ঘদিন ভাই একটা প্র্যাকটিস করা। আমি বলবো অবশ্যই যদি নিজে ভালো হও জগৎ তোমার জন্য ভালো কখন হবে, যখন তুমি ভালোটাকে আসলে ওই পরিমাণ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিতে পারবা।